ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টুডিয়েন্ট। আজকে জিকের পর্ব নাম্বার 16। তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, ভারতের জাতীয় পক্ষী হলো অপশন এ ঈগল, অপশন বি ময়ূর, অপশন সি কাক, অপশন ডি হচ্ছে বক। তো ভারতের জাতীয় পক্ষী হচ্ছে জাতীয় পাখি ময়ূর। ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। এছাড়া তোমাদের যেটা মনে রাখতে লাগবে, এক এক করে আমি বলছি, তোমরা ধ্যান দিয়ে শোনো এবং খাতার মধ্যে লিপিবদ্ধ করো। যদি বলে ভারতের জাতীয় পশু, জাতীয় পশু যদি বলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে বাঘ। বাঘ হচ্ছে আমাদের জাতীয় পশু, অর্থাৎ ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। এটা গেল পশু। তারপরে যদি বলে ভারতের জাতীয় ফুল কি, তাহলে ভারতের জাতীয় ফুল হয়ে যাচ্ছে পদ্ম। পদ্ম হচ্ছে ভারতের জাতীয় ফুল। তারপরে যদি বলে ভারতের জাতীয় বৃক্ষ কি, ভারতের জাতীয় বৃক্ষ অর্থাৎ গাছ, ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে বট। বট হচ্ছে ভারতের জাতীয় বৃক্ষ। ভারতের জাতীয় পাখি ময়ূর তো হয়ে গেল। ভারতের জাতীয় ফল যদি বলে সেক্ষেত্রে ভারতের জাতীয় ফল হচ্ছে আম। ভারতের জাতীয় ফলের কথা বললে উত্তর হয়ে যাবে আম। আম হচ্ছে ভারতের জাতীয় ফল। আচ্ছা, এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে মেছো বিড়াল। লিখে নাও, কি হবে? মেছো বিড়াল। মেছো বিড়াল হলো ভারতের না, পশ্চিমবঙ্গের জাতীয় পশু। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হয়ে যাচ্ছে মেছো বিড়াল। এই মেছো বিড়ালেরই আরেক নাম আছে, এটা মনে রাখতে লাগবে। কি নাম? বাঘরোল। মেছো বিড়ালের আরেক নাম তোমাদের মনে রাখতে কি লাগবে? মেছো বিড়ালের আরেক নাম তোমাদের মনে রাখতে লাগবে বাঘরোল। বাঘরোল, এটা তোমাদের মনে রাখতে লাগবে। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে সিটি অফ প্যালেস অর্থাৎ প্রাসাদের নগরী, প্রাসাদের শহর কাকে বলা হয়? দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, জয়পুর। দেখো, সিটি অফ প্যালেস, সিটি অফ প্যালেস অর্থাৎ আমরা বলতে পারি সিটি অফ প্যালেস কথার অর্থ হচ্ছে প্রাসাদ নগরী। বাংলাতেও দিতে পারে, তো লিখে নাও তোমরা প্রাসাদ, প্রাসাদ নগরী, প্রাসাদ নগরী, প্রাসাদ নগরী। প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। এছাড়া তোমরা মনে রাখবা কলকাতাকে আনন্দ নগরীও বলা হয়। কি বলা হয়? আনন্দ নগরী। এটা লিখে নাও, কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে আনন্দ নগরী। কলকাতাকে আনন্দ নগরী এও বলা হয়ে থাকে। এখন আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 3। এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট বই, পরীক্ষায় প্রায় আসে। এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা হচ্ছেন নীরদ সি চৌধুরী। এন.সি. চৌধুরী অনেক সময় অপশনে তোমরা পাবে। নীরদ সি চৌধুরী ইনি হচ্ছেন এ প্যাসেজ টু ইংল্যান্ড, এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা। এছাড়াও তোমাদের নীরদ সি চৌধুরীর আরো কিছু বইয়ের নাম মনে রাখতে লাগবে, যেটাও কিন্তু সেই বইগুলিও কিন্তু পরীক্ষায় এসে থাকে। কি কি বই মনে রাখবে? লিখো, দ্য অটোবায়োগ্রাফি, দ্য
autobiography the autobiography of an unknown Indian। এই বইটা মোস্ট ইম্পর্টেন্ট বই, পরীক্ষায় কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় এই কোশ্চেনটা আসতে, মনে রাখতে লাগবেই তোমাদের। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা কার লেখা? নীরদ সি চৌধুরীর লেখা। আরেকটা বই মনে রাখবে নীরদ সি চৌধুরীর, কালচার in the vanity bag, Culture in the Vanity Bag, এটা হচ্ছে নীরদ সি চৌধুরীর লেখা। আরেকটা বই মনে রাখো নীরদ সি চৌধুরীর, দ্য ইন্টেলেকচুয়াল in India, তাহলে এই চারটা বই তোমাদের মনে রাখতে লাগবে। একটা হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান হবে, আননোন ইন্ডিয়ান, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, আর হচ্ছে দ্য ইন্টেলেকচুয়াল ইন ইন্ডিয়া। এই চারটা বই তোমাদের মনে রাখতে লাগবে। কার লেখা? নীরদ সি চৌধুরীর লেখা। চলে আসলাম কোশ্চেন নাম্বার 4, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত? বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম রয়েছে গুজরাটে রয়েছে বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। তারপরে প্রশ্ন দেখো, কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না? আরবিআই, এসবিআই, সমবায় ব্যাংক, কোনোটিই নয়। দেখো পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো ব্যক্তি তার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারে না। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে তোমাদের আরো কিছু এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে লাগবে। এক, দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা তৈরি হয়েছে। কোন অ্যাক্ট দ্বারা? আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা তৈরি হয়েছে। তবে অনেকে প্রশ্ন করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে উত্তর কিন্তু 1935 হবে। আমি উপরেটা অ্যাক্টের কথা বলেছি আর নিচেরটা বলছি প্রতিষ্ঠা। তারপরে তোমাদের যেটা মনে রাখতে লাগবে সেটা হলো এই যে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন কমিশনের সুপারিশে স্থাপিত হয়, মানে কোন কমিশনের সুপারিশে সেটা এস্টাবলিশড হয়েছে। তো মনে রাখবে সেই কমিশনটার নাম হচ্ছে হিলটন ইয়ং কমিশন। হিলটন ইয়ং
হিল্টন ইয়ং কমিশন, হিল্টন ইয়ং কমিশন, হিল্টন ইয়ং কমিশন এর সুপারিশে আরবিআই স্থাপিত হয়। আচ্ছা, তোমরা এক কাজ করো, এই যে আমি বললাম না হিল্টন ইয়ং কমিশন, এটারই না আরেকটা নাম আছে, এটার একটা আরেকটা নাম আছে, সেই নামটাও তোমাদের মনে রাখতে লাগবে। সেই নামটা হচ্ছে তোমাদের রয়্যাল কমিশন, রয়্যাল কমিশন। তো পরীক্ষায় এই কোশ্চেনটা অনেক সময় আসে, তো তার জন্য এই এক্সট্রা ইনফরমেশনগুলো মনে রাখতে লাগবে। রয়্যাল কমিশন, রয়্যাল কমিশন, রয়্যাল কমিশন। তো এক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে লাগবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা গঠিত হয়, প্রতিষ্ঠিত হয় 1935-এ। এক্ষেত্রে যে কমিশন কাজ করেছিল সেটা হচ্ছে হিল্টন ইয়ং কমিশন। এই হিল্টন ইয়ং কমিশনেরই আরেক নাম হচ্ছে রয়্যাল কমিশন। আর আরবিআইতে কোনো ব্যক্তি তার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারে না। এখন আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 6। ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোড এর কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের ধারা নাম্বার 44-এ ইউনিফর্ম সিভিল কোড এর কথা বলা হয়েছে। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড যে ক্ষেত্রগুলিকে কভার করে সেই ক্ষেত্রগুলি কি কি? ইউনিফর্ম সিভিল কোড যে ক্ষেত্রগুলিকে কভার করে সেগুলি হচ্ছে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, রক্ষণাবেক্ষণ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, আর রয়েছে সম্পত্তির অধিকার। এই কয়েকটা ফিল্ডের উপরে কাজ করা হচ্ছে 44 নম্বর ধারা অনুযায়ী ইউনিফর্ম সিভিল কোড। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 7। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হয়ে গেল ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য। গিরিপথ খুবই ইম্পর্টেন্ট, গিরিপথের থেকে প্রায় কোশ্চেন আসতে দেখা যায় পরীক্ষায়। তো এখানে যে গিরিপথের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বুর্জিল গিরিপথ। বুর্জিল গিরিপথ কোন নদী, কোন দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে, কোন কোন জায়গার মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো বুর্জিল গিরিপথ চীন এবং লাদাখ, চীন এবং লাদাখ এর মধ্যে সংযোগ স্থাপন করেছে। কোশ্চেন নাম্বার 9। কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? তো মুদ্রার মধ্যে প্রথম গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেছেন সম্রাট কনিষ্ক। কে করেছেন? সম্রাট কনিষ্ক হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের কোশ্চেন, এই কোশ্চেনগুলি সচরাচর পরীক্ষায় কিন্তু এসেই থাকে। ভারতের নেপোলিয়ান হিসাবে কে পরিচিত? ভারতের নেপোলিয়ান হিসেবে পরিচিত হচ্ছে সমুদ্রগুপ্ত। অনেক সময় কোশ্চেনটা এইভাবেও হয়, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। তবে এখানে প্রশ্নটা রয়েছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে কে অভিহিত করেছেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। কোশ্চেন নাম্বার 11। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আচ্ছা, ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? ভারতের নবজাগরণের অগ্রদূত কিন্তু বলা হয় রাজা রামমোহন রায়কে। এটা তোমাদের মনে রাখতে লাগবে। আচ্ছা, তোমরা এক কাজ করবে, এটাও একটু মনে রাখবে যে ডিরোজিও যেটা আছে, ডিরোজিও হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যার পুরো নাম, ইয়াং বেঙ্গল বা নব্য বেঙ্গল আন্দোলনের অনুপ্রেরণা তৈরি করেছেন এই ডিরোজিওই। পরের কোশ্চেনটা সায়েন্সের থেকে রয়েছে, ডিএনএ তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত বা আরএনএ তে থাকে, মানে ডিএনএ এর মধ্যে থাকবে না কিন্তু আরএনএ এর মধ্যে থাকবে, এরকম একটা নাইট্রোজেন বেসের নাম বলতে বলেছে। তো তোমরা মনে রাখবে ডিএনএ, ডিএনএ। আচ্ছা, ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ এর পুরো নাম হচ্ছে
অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ এর পুরো নাম। আর আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ এর মধ্যে যে 4টা নাইট্রোজেন বেস থাকে সেই 4টা কি কি একটু আমরা জানি। তো ডিএনএ এর মধ্যে থাকবে অ্যাডেনিন,